আমরা আজকে প্রিন্সিপালস অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বা ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস এর কস্ট অফ ক্যাপিটালের লাস্ট ক্লাসটা করছি। গতদিন আমরা আসলে শেষ করতে পারছিলাম না। গতদিন আমাদের শেষ হয়েছিল না, কিছু টাইপিংয়ের ইস্যু ছিল, যার কারণে আমরা কমপ্লিট করতে পারছিলাম না। এই জন্য আজকে আমরা ফাইনাল ক্লাসটা কমপ্লিট করে ফেলবো। ওকে, সো আমরা ক্লাসটা শেষ করি, পরবর্তী কথা আমরা ক্লাসের শেষে আমরা আরও কিছু কথা আলোচনা করবো ইনশাল্লাহ। ওকে, সো আমি একদম প্রথম থেকে যদি বলি, আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল। 4টা মূলধন ব্যয় আমাদের এখানে করা লাগে। 4টা মূলধন ব্যয়, বন্ড বা ডিবেঞ্চার, প্রেফার্ড স্টক, কমন স্টক, রিটেন আর্নিংস। আমরা কস্ট অফ ডিবেঞ্চারের 3টা ফর্মুলা দিয়ে ম্যাথ করেছিলাম, 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 এবং 4। 4টা ম্যাথ করছিলাম আমরা ডিবেঞ্চারে। কেডি এর, কেপি এর আমরা 2টা ম্যাথ করছিলাম। কেপি এর ফর্মুলা ছিল 2টা। কেপি এর 2টা ম্যাথ করেছিলাম আমরা, 5 এবং 6। এরপরে আমরা 7 নাম্বার ম্যাথে করেছিলাম হচ্ছে কমন স্টকের ম্যাথ, আর রিটেন আর্নিংসের ম্যাথ করেছিলাম হচ্ছে আমাদের 2টা। ঠিক আছে, রিটেন আর্নিংসের 3টা ফর্মুলা আমরা করছি। আচ্ছা, তো এটা হচ্ছে গ্রোথ রেট না থাকলে, গ্রোথ রেট থাকলে, আর প্রশ্নে যদি সরাসরি কেইর মান দেয়া থাকে অথবা কেইর মান যদি আগে থেকে বেরো করা থাকে, সেক্ষেত্রেও আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো, 3 নম্বর সূত্রটা। এটা নিয়ে আমি ডিটেইলস ক্লাসে আবার আরও কথা বলবো আমরা। আমি গত ক্লাসে তোমাদের বলেছিলাম যে আমরা একটা ম্যাথ করব, যেখানে এমন একটা ম্যাথ করব যেখানে আমাদের একই ম্যাথের মধ্যে 4টা জিনিস অর্থাৎ 4টা কস্ট করতে হবে। এই টাইপের ম্যাথ কিন্তু পরীক্ষায় বেশি আসে এবং এটা একটা বোর্ড কোশ্চেন, কিন্তু আমরা খুবই ইম্পর্টেন্ট একটা বোর্ড কোশ্চেন। এটা কয়েকবারই পরীক্ষায় আসছে এবং এই প্রশ্নগুলো টেস্ট ইন কোর্সের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা যদি দেখি 10 নাম্বার যে ম্যাথটা, এই ম্যাথটা আমাদের প্রায় 2 পেজের একটা ম্যাথ, অর্থাৎ বেশ বড় কিন্তু ম্যাথটা। তার মানে এই ম্যাথটা যদি তোমার পরীক্ষায় আসে, ধরে নাও 10 থেকে 12 মার্কসের জন্য তুমি নিশ্চিতভাবে পাবা এখান থেকে। সো আমরা ম্যাথটা একটু আলোচনা করি। হ্যাঁ, দেখি কি বলছে। স্কয়ার লিমিটেড হ্যাজ দ্য ফলোয়িং স্ট্রাকচার হুইচ ইন্ডিকেট দ্য অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। ওকে, কমন স্টক দেওয়া আছে 20 লাখ টাকার, 14% প্রিফার্ড স্টক 10 লাখ, 15% ডিবেঞ্চার 15 লাখ, আর রিটেন আর্নিংস আছে হচ্ছে 5 লাখ। টোটাল ক্যাপিটাল হচ্ছে 50 লাখ টাকা, তাই না? দেখো, এর আগে আমরা যে ম্যাথগুলো করছি সেই ম্যাথে কিন্তু আমরা কমন স্টকের আলাদা একটা পার্ট করছি। কমন স্টকের পার্টে কমন স্টক কেই বেরো করেছি, প্রিফার্ড স্টকের পার্টে আমরা কেপি বেরো করেছি, তারপরে রিটেন আর্নিংসের পার্টে আমরা কে আর বেরো করেছি, ডিবেঞ্চারের পার্টে কেডি বেরো করেছি। কিন্তু দেখো, এই ম্যাথটাই একই ম্যাথের মধ্যে 4টাই দেওয়া আছে, কমন স্টক, প্রিফার্ড স্টক, ডিবেঞ্চার, রিটেন আর্নিংস। তার মানে এখান থেকে 4টা আমার কস্ট বেরো করতে হবে, কেডি, কেপি, কেই এবং কে আর, 4টাই কিন্তু আমাদের এখান থেকে বেরো করতে হবে, তাই না? আদার ইনফরমেশনগুলো আমি এখন পড়তেছি না, আদার ইনফরমেশনটা আমরা একটু পরে পড়বো। আমরা প্রথমত এখান থেকে আমরা দেখতে পারি হচ্ছে রিকোয়ারমেন্টটা কি আছে এখানে। রিকোয়ারমেন্ট আমরা একটু দেখব। রিকোয়ারমেন্টে কি বলেছে দেখো, রিকোয়ারমেন্টে বলেছে হচ্ছে এই যে ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট, তোমাকে নির্ণয় করতে হবে, একদম লাস্ট লাইনটা পড়বো। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট, তোমাকে নির্ণয় করতে হবে দ্য ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করতে হবে, বা ব্র্যাকেটে বলছে WACC। খুব ভালো করে বুঝবো বিষয়টা। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল মানে কি? আচ্ছা, আমরা 4টা কস্ট করেছি না? একটা হচ্ছে কেডি, কেপি, কেই আর কে আর, এই 4টা কস্ট বের করেছি, তাই না? সো 4টা কস্টের আমরা কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা আলাদা আলাদাভাবে করছি। এখন আমরা কি করব? আমাদেরকে বলছে দেখো ওভারঅল কস্ট, ওভারঅল মানে সামগ্রিক, মানে 4টা মূলধন ব্যয়কে আমরা এবার একসাথে করতে হবে। দ্যাট মিনস আমরা বলতে পারি যে আমাদেরকে এটাকে বলা হবে হচ্ছে এই 4টাকে এক করে আমরা মূলধন ব্যয়, যেটাকে আমরা বাংলায় বলতে পারি গড় মূলধন ব্যয়। হ্যাঁ, গড় মূলধন ব্যয় আমরা এটাকে বলতে পারি। তো 4টাকে কম্বাইন করে আমরা যে কস্ট বেরো করবো এটাকে আমরা বলবো হচ্ছে গড় মূলধন ব্যয়। তার মানে এটাকেই বলা হয় হচ্ছে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, গড় মূলধন ব্যয়। আরেকটা নাম কি? ওয়েটেড, WACC। এটার ফুল ফর্ম কি? ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। এটার ফুল ফর্ম, আবারও বলছি, এটার ফুল ফর্ম হচ্ছে ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। হ্যাঁ,
ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। দেখো তার মানে এটার বাংলা হচ্ছে ভারযুক্ত গড় মূলধন ব্যয়। তার মানে এখানেও আমাকে গড় মূলধন ব্যয় করতে বলছে। দেখো তো মনে রাখবা এই প্রশ্নের কিন্তু কয়েকভাবে আসতে পারে, কয়েকটা রিকোয়ারমেন্ট কয়েকভাবে আসতে পারে। এটা কেমনভাবে? প্রথমত হচ্ছে আমাদের এটা না আসতে পারে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, এই নাম দিতে পারে, এটা দিতে পারে ক্যালকুলেট ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। আবার বলতে পারে ক্যালকুলেট ডব্লিউএসিসি, সেটাও বলতে পারে। আবার বলতে পারে ক্যালকুলেট ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, মানে এটার ফুল ফর্মও বলতে পারে। আবার কখনো কখনো কেও বলে, ক্যালকুলেট কেও মানে কি জানো? কেও মানে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, ও মানে ওভারঅল, কে মানে কস্ট। তাহলে কয়টা নামে আসতে পারে? 4টা নামে আসতে পারে এই জিনিসটা, যেটা আমাদের এই ম্যাথের রিকোয়ারমেন্টে চেয়েছে। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, ডব্লিউএসিসি, অথবা কেও নামেও আসতে পারে। যদিও কেওটা খুব একটা দেখা যায় না, এই 3টা নামই বেশি আসে, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, ডব্লিউএসিসি এবং ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। ওকে, সো তাহলে এখন দেখি আমরা ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল আমরা কিভাবে করব। খুবই সহজ বিষয়। আমাদেরকে এই ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল করার জন্য আমাদের দুইটা জিনিসকে কম্বাইন করতে হবে। একটা হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল, আর একটা হচ্ছে ওয়েট অফ ক্যাপিটাল। দুইটা জিনিসকে আমরা একসাথে করব। ওয়েট অফ ক্যাপিটাল এবং কস্ট অফ ক্যাপিটাল দুইটাকে আমার একসাথে করতে হবে। তার মানে আমাদের কস্ট অফ ক্যাপিটাল কয়টা? 4টা, কেডি, কেপি, কেই এবং কে, আর 4টা কস্ট, তাই না? আর ঠিক একইভাবে এই 4টা কস্টের বিপরীতে আমাকে 4টা ওয়েট বের করতে হবে। ওয়েট মানে ভার, ওয়েট তার মানে এটার নাম কি দিতে পারি আমরা? ওয়েট মানে ডব্লু, তাহলে ডব্লুডি, ডব্লুপি, ডব্লুই, ডব্লুআর। 4টা কস্ট আমাদের, 4টা ওয়েট আমাদেরকে এখান থেকে বের করতে হবে। মোট 4টা ওয়েট আমরা এখান থেকে বের করব। ঠিক আছে, 4টা ওয়েট এবং 4টা কস্ট বের করতে হবে। তো আগে আমাদের কি করব? আগে কোনটা করতে হবে? আগে অবশ্যই আমাকে 4টা কস্ট বের করে নিতে হবে, অর্থাৎ কেডি, কেপি, কেই এবং কেআর, এই 4টা কস্ট আমরা আগে বের করব। ওকে, তাহলে আমরা একটু দেখি। দেখো আমাদের প্রথমে, দেখো তো প্রথমে কি ইনফরমেশন দেওয়া আছে? কমন স্টকের ইনফরমেশন দেওয়া না? প্রথমে আমাদেরকে কমন স্টকের ইনফরমেশন দিয়েছে, এই যে কমন স্টক। তো কমন স্টকের ইনফরমেশন থেকে তাহলে আমরা কোন কস্টটা বের করতে হবে? আমাদের কেই বের করতে হবে, তাই না? কেই আমরা বের করব। এখন দেখো তো নিচেই আমাদের আদার ইনফরমেশনে কেই বের করার যে ইনফরমেশনগুলো লাগবে, এই আদার ইনফরমেশনের মধ্যে কয় নাম্বার ইনফরমেশনে আমাদের কেই সম্পর্কে বা কমন স্টক সম্পর্কে দেওয়া আছে ডিটেইলস? এই যে 1 নাম্বারে কি বলা আছে দেখো, কারেন্ট মার্কেট প্রাইস অফ কমন স্টক ইজ টাকা 150। ওকে, তাহলে এইটা দেখেই আমরা বের করে ফেলবো যে আমাদের কোন ফর্মুলাটা ব্যবহার করতে হবে। কোন ফর্মুলাটা আমরা ব্যবহার করব এটা দেখেই কিন্তু আমরা বুঝে ফেলবো। তাহলে দেখি আমরা একটু পড়ি। বলছি দ্য মার্কেট প্রাইস অফ কমন স্টক ইজ টাকা 150। মার্কেট প্রাইস, কমন স্টকের মার্কেট প্রাইসকে আমরা কি বলি? তাহলে এখান থেকে আমরা আবারও বলছি কেই বের করার ইনফরমেশন দেখছি, কমন স্টকের মার্কেট প্রাইসকে আমরা বলি P0। তাহলে P0 পাইলাম। এরপরে আসি, কোম্পানি কারেন্ট ইয়ার কোম্পানি ডিক্লেয়ার এ ডিভিডেন্ড অফ টাকা 15 পার শেয়ার, অর্থাৎ বর্তমান বছর কোম্পানি প্রতিটা ডিভিডেন্ড ঘোষণা করেছে 15 টাকা পার শেয়ার। তার মানে এটা হচ্ছে ডিভিডেন্ডের মান। এখন ডিভিডেন্ড দুইটা হয় আমরা জানি, একটা D0 আর একটা হচ্ছে D1। এটা কি D0 নাকি D1? এটা হচ্ছে D0, D0 হচ্ছে এটা। Okay, the company expect that the dividend will increase at 10% annual rate forever. তাহলে এটা হচ্ছে ইনক্রিজ রেট, ইনক্রিজ রেটকে আমরা কি বলি? গ্রোথ বলি। তার মানে গ্রোথ রেট হচ্ছে 10%। ওকে, তাহলে আমরা সব ইনফরমেশন পেয়ে গেলাম না? ফ্লোটেশন কস্ট কিন্তু এখানে নাই। এই 1 নাম্বার ইনফরমেশনে কমন স্টকের মধ্যে কিন্তু কোনো ফ্লোটেশন কস্ট নাই। সো আমরা এখান থেকে ফ্লোটেশন কস্টটা বের করার কোনো প্রয়োজন না, আমাদের ফ্লোটেশন কস্টকে 0 ধরে নিব। ঠিক আছে, সো আমরা তাহলে দেখি, এই যে দেখো 1 নাম্বার, তাহলে আমরা ওয়ার্কিংস করে নিব। প্রথমে আমরা 4টা, আমি আবারও বলছি, প্রথমে আমরা 4টা কস্ট অফ ক্যাপিটাল বের করব, তারপরে আমরা 4টা ওয়েট বা ডব্লু বের করব। দেখো তাহলে দেখো প্রথমে হচ্ছে কেই। এই যে কেই সূত্র আমরা জানি, কেই যেহেতু আমাদের প্রশ্নে কেই কি দেওয়া ছিল? গ্রোথ রেট দেওয়া ছিল। হ্যাঁ, গ্রোথ রেট দেওয়া ছিল। তাহলে দেখো গ্রোথ রেট যেহেতু দেওয়া ছিল তাই কেই সূত্রে অ্যাপ্লাই করছি আমরা, এই যে এটা। তাহলে D1 ডিভাইডেড বাই P0 মাইনাস FC প্লাস G ইন্টু 100।
যেহেতু গ্রোথ রেট আছে। সো আমাদের প্রশ্নে D0 দেওয়া আছে 15 টাকা, P0 দেওয়া আছে 150 টাকা, মাত্রই কিন্তু আমরা দেখে আসলাম, নিশ্চয়ই তোমরা খেয়াল করেছো ওখানে P0 150 টাকা, গ্রোথ রেট হচ্ছে 10% বা 0.10, ইনক্রিজ রেট ছিল না, ইনক্রিজ রেট তার মানে 10% হচ্ছে ইনক্রিজ রেট। এই দেখো এই যে আমাদের 10% ইনক্রিজ, 10% হচ্ছে ইনক্রিজ রেট, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের গ্রোথ রেট। এরপরে আসে হচ্ছে আমাদের প্রশ্ন তো D0 মান দেওয়া, কিন্তু আমাদের সূত্রে কিসের মান লাগবে? D1 এর মান লাগবে। তাহলে D1 এর মান কত হবে? D1 এর মান লাগবে হচ্ছে D0 ইন্টু 1 প্লাস জি, D0 ইন্টু 1 প্লাস জি। তাহলে 15 ইন্টু 1 প্লাস 0.10, 16.5 হচ্ছে আমাদের D1 এর মান। আমরা সবাই জানি কিন্তু D0 থেকে D1 বের করার সূত্র হচ্ছে এটা, আমি আগের ক্লাসেই দেখিয়েছিলাম, সো এটা আশা করি বুঝছি। এরপরে তাহলে সূত্র অ্যাপ্লাই করেছি, 16.5 ডিভাইড বাই 150 মাইনাস 0 হচ্ছে ফ্লোটেশন কস্ট, প্লাস জি এর মান হচ্ছে 0.10, 21% আসছে হচ্ছে আমাদের কে এর মান। তাহলে আমাদের 4টা কস্টের একটা কস্ট বের হলো, তাই না? এরপরে আমাদের কোন কস্টটা বের হবে? এরপরে আমাদের কস্ট বের হবে হচ্ছে প্রিফার্ড স্টক, এই যে কেপি। কেন? কারণ এই যে কেপি ইনফরমেশন দেখো, প্রিফার্ড স্টক সেকেন্ডে, এটা ছিল 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, তাই 2 নাম্বার হচ্ছে 14% প্রিফার্ড স্টক। এখন তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, এই 20 লাখ টাকা, 10 লাখ, 5 লাখ, 15 লাখ, এইটার কিন্তু কোনো কাজ আমরা এখনো করি নাই। সো এই জন্য এটার কাজ আমাদের এখন করা লাগবে না, এটা আমরা পরে করব। ওকে, তাহলে আমরা পরের রিকোয়ারমেন্টে আসি, পরের ওয়ার্কিংসে। তো প্রিফার্ড স্টক থেকে আমাদের কোন কস্ট বের হবে? প্রিফার্ড স্টক থেকে আমাদের কেপি বের হবে। হ্যাঁ, প্রিফার্ড স্টক থেকে কেপি আমরা বের করব। ওকে, এখন দেখি তাহলে আমরা একটু পড়ি 2 নাম্বার ম্যাথটা, আমরা একটু পড়ি 2 নাম্বার আদার ইনফরমেশনে প্রিফার্ড স্টকের ইনফরমেশন কোথায় দেওয়া একটু দেখি। এই যে দেখো 2 নাম্বার প্রিফার্ড স্টকের ইনফরমেশন দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাদেরকে কি বের হবে? কেপি বের হবে, এখান থেকে কেপি বের করতে হবে। কি বলছে? কেপি এর ফর্মুলা কয়টা মনে করো তো? কেপি এর ফর্মুলা কয়টা? কেপি এর ফর্মুলা হচ্ছে 2টা, একটা হচ্ছে গ্রোথ রেট থাকলে, একটা হচ্ছে গ্রোথ রেট না থাকলে। সরি, আমি স্টেকলি বলেছি না, গ্রোথ ছিল হচ্ছে কেপি এর ফর্মুলা 2টা, একটা হচ্ছে নাম্বার অফ ইয়ার থাকলে, আর একটা হচ্ছে নাম্বার অফ ইয়ার না থাকলে। নাম্বার অফ ইয়ার থাকলে একটা, নাম্বার অফ ইয়ার না থাকলে একটা, তাই তো? তাহলে এখন এখানে কোনটা অ্যাপ্লাই হবে পড়ি আমরা। দ্য কোম্পানি প্রিফার্ড স্টক ইজ রিডিমেবল আফটার 5 ইয়ার্স। আচ্ছা, 5 বছর পরে রিডিমেবল হবে অ্যাট 10% প্রিমিয়াম, 10% প্রিমিয়ামে এটা রিডিমেবল হবে। দেখো কয় বছর পরে? 5 বছর। তাহলে নাম্বার অফ ইয়ার আছে, তাহলে বড় সূত্রটা ইউজ হবে, রিডিমেবল ভ্যালু যেটাই আছে ওইটা অ্যাপ্লাই হবে। দ্য ফ্লোটেশন কস্ট অফ প্রিফার্ড স্টক ইজ 20% অফ সেলস প্রাইস। সেলস প্রাইসের উপরে প্রিফার্ড স্টকের 20% হচ্ছে ফ্লোটেশন কস্ট কাটতে হবে। কারেন্টলি দ্য প্রিফার্ড স্টক ইজ সেলিং টাকা 1200, বর্তমানে প্রিফার্ড স্টক বিক্রি হচ্ছে 1200 টাকা, এটা হচ্ছে সেলস ভ্যালু। তার মানে কিসের মান দেওয়া? দেখো রিডিমেবল হচ্ছে, রিডিমেবল ভ্যালু দেওয়া আছে 10% প্রিমিয়াম, এটা হচ্ছে রিডিমেবল ভ্যালু হবে। ফ্লোটেশন কস্ট হচ্ছে 20%, এটা হচ্ছে ফ্লোটেশন কস্ট 20% কার উপরে? সেলস প্রাইসের উপরে হবে। প্রিফার্ড স্টক সেলিং হচ্ছে 1200 টাকা, এটা হচ্ছে সেলস ভ্যালু। তাহলে সূত্র কোনটা অ্যাপ্লাই হবে নিশ্চয়ই সবাই বুঝেছো। আমরা দেখি তাহলে কোন সূত্র অ্যাপ্লাই হবে। এই যে দেখো কেপি এর সূত্র কোনটা অ্যাপ্লাই হচ্ছে, দেখছো? বড় সূত্রটা, নাম্বার অফ ইয়ার থাকলে যে সূত্রটা অ্যাপ্লাই করি সেই সূত্রটা আমাদের এখানে অ্যাপ্লাই করতেছি। ওকে, তাহলে আমরা প্রথমে কি লিখবো? ফেস ভ্যালু। আচ্ছা, এখানে একটা ঝামেলা আছে, আমরা খেয়াল করো তো, এখানে প্রিফার্ড স্টকে 2 নাম্বারে প্রিফার্ড স্টকে সব কিছু পাইছি, বাট আমরা ফেস ভ্যালুটা কিন্তু পাইনি। একটু খুঁজে দেখি কোথাও পাইছি ফেস ভ্যালু? নিচে এখানে কোথাও ফেস ভ্যালু আছে? নাই, খেয়াল করে দেখো নাই। তাহলে ফেস ভ্যালু নাহলে তো আমরা ম্যাথ করতে পারবো না, তাহলে কিভাবে কি করতে হবে? আচ্ছা, তাহলে আছে কোথাও ফেস ভ্যালু। আচ্ছা, কোথায় থাকতে পারে একটু দেখি, একটু উপরের দিকে যাই। প্রিফার্ড স্টকের আরেকটা ইনফরমেশন ছিল না, এই যে এখান থেকেই তো প্রিফার্ড স্টক পাইছি আমরা, তাই না? দেখো তো এই প্রিফার্ড স্টকের পাশে 1000 টাকা, এইটা একটা কথা বলা আছে না, তার মানে কি? এটাই হচ্ছে প্রিফার্ড স্টকের ফেস ভ্যালু। তো আমি তোমাদেরকে কিন্তু প্রথম দিকেই বলেছিলাম যে প্রশ্নে কখনো ফেস ভ্যালুটা সরাসরি দেয়া থাকবে না, ফেস ভ্যালু কখনোই সরাসরি দেওয়া থাকবে না। তার মানে তোমাকে এটা বুঝে নিতে হবে, টেকনিক্যালি তোমাকে এটা বেরো করে নিতে হবে। বিষয়টা বুঝেছো? তো তাহলে 1000 টাকা কিন্তু ফেস ভ্যালু। হ্যাঁ, তাহলে দেখো এটাই লিখেছি, এই যে ফেস ভ্যালু 1000 টাকা। আমরা মনে হয় এটা বুঝবো, ফেস ভ্যালু 1000 টাকা। তারপরে ডিপি লাগবে, দেখো কেপি বের করার জন্য ডিপি লাগবে, ডিপি এটা তোমরা করে আসছি। যারা এগুলো করো নাই, যে ভাইয়া আপনি যা আজকে ক্লাসে যা বোঝাচ্ছেন, স্যার আপনি আজকে ক্লাসে যা যা বোঝাচ্ছেন, এটা তো আমরা আগে করি নাই।
হ্যাঁ, আমরা তো বুঝতেছি না। অবশ্যই তোমাদেরকে প্রথম যে 2টা ক্লাস বা 3টা ক্লাস হয়েছে ওই ক্লাসগুলো বিবিএ ভিশনের যে ফেসবুক পেজ আছে, পেজে তোমরা এটা পেয়ে যাবে। ওখান থেকে তুমি প্রথম 3টা ক্লাস, এই ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রি, ঠিক আছে? আমরা এখানে এটার জন্য কোনো রকমভাবে কোনো পেমেন্ট নিচ্ছি না, একদম পুরোপুরি ফ্রি। এমনও হতে পারে তুমি এই ফ্রি ক্লাস করে তোমার দেখা যাচ্ছে পরীক্ষায় কমান পেয়ে যেতে পারো, তবে সেটা কিন্তু অনেক রিস্কি, মানে মারাত্মক রকমের রিস্কি হয়ে যাবে। এই যে ভাইয়া ফ্রি কোর্স পড়ে বিবিএ ভিশনের ফেসবুক পেজের ফ্রি কোর্স পড়ে আমরা A+ পেয়ে যেতে পারি, হ্যাঁ সাইফুল স্যার বলছে এটা পরীক্ষায় আসতে পারে, সুতরাং ভর্তি টর্তি হওয়ার দরকার নেই। তাহলে তো হবে না, কারণ অবশ্যই আমরা তো এখানে দেখো মাত্র 10টা ম্যাথ করাচ্ছি আমরা এখানে, তাই না? আমাদের শিটে অলমোস্ট 30+ ম্যাথ। তার মানে কি? তার মানে অবশ্যই তোমাকে আমরা ফ্রি দিয়ে বেসিক ক্লাসটা তোমাকে করালাম, বেসিক ক্লাস বেসিক আলোচনা করলাম এবং আমি তোমাদের কিন্তু এটাও বলেছিলাম যে এটার 80% তোমার কভার হয়ে যাবে বেসিক ক্লাস করলে চ্যাপ্টারের, বাট বাকি 20% তোমাকে কিন্তু শেষ করতে হবে। এরকম না যে তুমি এই ম্যাথগুলো করেই তুমি পরীক্ষায় চলে গেলে ভাইয়া না আর ক্লাস তাহলে দরকার নেই, হবে না। কী হবে জানো? দেখা যাচ্ছে এই কোর্সটা করে বা এই ফ্রি ক্লাসটা করে তুমি হয়তো বা কত মার্কসের 30-40-এর অ্যান্সার করতে পারলে, তো 30-40 মার্কের অ্যান্সার করার জন্য তো তোমার তাহলে তো তোমার লাভ হলো কি? 30-40-এর অ্যান্সার করে তুমি সেকেন্ড ক্লাসের উপরে উঠতে পারবে না। ফার্স্ট ক্লাস পেতে হলে তোমাকে অবশ্যই 70-80-এর অ্যান্সার করতে হবে 80 মার্কসের মধ্যে। সো আমি সবাইকে অনুরোধ করব ফ্রি ক্লাসটা করো। যদি তোমার মনে হয় যে ফ্রি ক্লাসগুলো তোমার বুঝতে সুবিধা হচ্ছে, আমাদের রেগুলার ক্লাসগুলো সেমভাবে নেওয়া হয়, হ্যাঁ ওটাও তোমার এইভাবে করে বুঝিয়ে বুঝিয়ে তোমাকে নেওয়া হবে। ওখানেও তোমার সেমভাবে তোমাকে প্রতিটা টপিকস ধরে ধরে বোঝানো হবে। সো তুমি ফ্রি ক্লাস করে যদি তোমার মনে হয় যে না বিবিএ ভিশনের ক্লাসগুলো আমি ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো আমার ক্লাসটা, তাহলে অবশ্যই তোমাকে বলবো বিবিএ ভিশনের নাম্বারে যোগাযোগ করে আমাদের খুবই রিজনেবল একটা ফিতে তুমি আমাদের কাছে কোর্সগুলো করতে পারছো। সো আমাদের যেখানে আমার ভিডিওটা দেখতে পাচ্ছ ওখানে ডিটেইলস দেওয়া আছে, ওখানে ফোন নাম্বার দেওয়া আছে, ডিটেইলসে তুমি যোগাযোগ করে আজকেই তুমি চেষ্টা করো ভর্তি হয়ে যাওয়ার জন্য, কারণ সময় খুবই কম সামনে, ঠিক আছে? আমরা শুধু কস্ট অফ ক্যাপিটাল, এরকম কস্ট অফ ক্যাপিটালের মতো আরও অন্তত 7-8টা চ্যাপ্টার তোমাকে করতে হবে। সো মিনিমাম তোমার সামনে যদি তুমি ভালো একটা মোটামুটি প্রিপারেশন তুমি নিতে চাও, তোমার মিনিমাম 8 থেকে 9 মাস সময় লাগবে, 7-8 মাস। তুমি দেখো তোমার সামনে 7-8 মাস সময় আছে কিনা, মনে হয় না। সামনে আবার নির্বাচনের সময় অনেক কিছুই বন্ধ থাকবে। সো আমি অনুরোধ করব অনলাইন কোর্সে, অফলাইনে ঝামেলা হবে, নির্বাচনের সময় অফলাইনে ঝামেলা, ক্লাস বন্ধ থাকবে হয়তো বা, বাট অনলাইনে কিন্তু আমাদের ক্লাস বন্ধ থাকবে না, রেগুলার ক্লাস চলবে। সো সবাইকে অনুরোধ করব অনলাইনে তোমরা কোচিংয়ের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অ্যাড হয়ে যাও, অনলাইনে ভর্তি হয়ে যাও, খুবই রিজনেবল একটা ফিতে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, টিচার হিসেবে না তুমি যাচাই করে দেখো, আমার মনে হয় ইনশাল্লাহ যে আমরা যে সার্ভিস দিচ্ছি অ্যাজ পার আওয়ার সার্ভিস আমরা ফিটা অনেক কম নিচ্ছি। সবাইকে অনুরোধ করব তোমরা খুব তাড়াতাড়ি আমাদের এখানে অ্যাডমিট হয়ে যাও ইনশাল্লাহ। ওকে, তো আমরা যেটা বলছিলাম যে আমাদের লাগবে হচ্ছে ফেস ভ্যালু হয়ে গেল, এরপর আছে ডিপি আমরা জানি ডিপি রেট দেওয়া আছে না প্রশ্নে, মনে আছে? ডিপি রেটটা কোথায় দেওয়া আছে দেখি আমরা। ডিপি মানে ডিভিডেন্ড রেট দিয়ে দেখো 14% প্রিফার্ড স্টক, মনে আছে আমি বলেছিলাম যে প্রিফার্ড স্টকের সাথে যে রেটটা থাকে এটা ডিভিডেন্ড রেট, আর ডিবেঞ্চারের সাথে যে রেটটা থাকে এটা হচ্ছে ইন্টারেস্ট রেট। তো এখানে ডিভিডেন্ড রেট কত পার্সেন্ট? এই যে 14% হচ্ছে এটার ইন্টারেস্ট রেট 14%। ওকে, সো তাহলে 14% যদি ইন্টারেস্ট রেট হয় তাহলে ডিপি হবে ফেস ভ্যালুর উপরে, কারণ আমরা জানি ডিপি কার উপরে কাটি? ফেস ভ্যালুর উপরে। তাহলে ফেস ভ্যালুর উপরে 1000 টাকা ফেস ভ্যালুর উপর 14% কাটলে 140 টাকা হচ্ছে আমাদের ডিপি। এই যে 140 টাকা ডিপি এর মান। ওকে, আরবি সম্পর্কে কি বলেছিল মনে আছে? আরবি সম্পর্কে কি বলেছিল আমরা যদি দেখি, আরবি সম্পর্কে আমাদের কি বলা ছিল? ওকে, আরবি সম্পর্কে বলা ছিল হচ্ছে রিডিমাবেল অ্যাট 10% প্রিমিয়াম। এই যে রিডিমাবেল অ্যাট 10% প্রিমিয়াম, তার মানে প্রিমিয়াম মানে কি বেশি না কমে? তাহলে 1000 প্লাস 1000 ইন্টু 10% মানে 1100 টাকা হচ্ছে আমাদের রিডিমাবেল ভ্যালু। ওকে, সেলস ভ্যালু কত টাকা? সেলস ভ্যালু 1200 টাকা সরাসরি বলা ছিল। একদম লাস্ট লাইন দেখো, ওই যে সেলিং প্রিফার্ড স্টক সেলিং অ্যাট টাকা 1200, তার মানে সেলস ভ্যালু হচ্ছে 1200 টাকা। তাহলে 1200 টাকা যদি সেলস ভ্যালু হয় তাহলে ফ্লোটেশন কস্ট কার উপরে? প্রশ্নে বলা ছিল ফ্লোটেশন কস্ট হচ্ছে 20% অন সেলিং প্রাইস। তোমরা খেয়াল করো, ফ্লোটেশন কস্ট হচ্ছে 20% কার উপরে? সেলস প্রাইসের উপরে 20%। তার মানে সেলস প্রাইস হচ্ছে এখানে 1200 টাকা, 1200 টাকার উপরে যদি 20% কাটি তাহলে 240 টাকা হচ্ছে আমাদের ফ্লোটেশন কস্ট। ওকে,
এরপরে আসি হচ্ছে নিট সেলস ভ্যালু। তাহলে সেলস ভ্যালু থেকে এটা আমরা সবাই চেক করেছি। সেলস ভ্যালু থেকে ফ্লোটেশন কস্ট বাদ দিলে আমরা 960 টাকা পাইলাম হচ্ছে আমাদের নিট সেলস ভ্যালু, নাম্বার অফ ইয়ার 5 বছর। তাহলে এখানে কেপি এর সূত্রগুলো মানগুলো বসালাম, ডিপি, আরভি, এনএসবি সব মানগুলো বসাই আমরা 16.31% আমাদের অ্যান্সার, অর্থাৎ কেপি এর অ্যান্সার। কেপি বের করলাম হচ্ছে আমরা 16.31%। ওকে, তাহলে আমরা দুইটা কস্ট বের করলাম, কি কি? কেপি এবং কেই। কেপি এবং কেই বের করেছি, কেপি এবং কেই। এখনো দুইটা কস্ট বের করতে হবে, কেডি এবং কেআর। ওকে, তাহলে কেডি এর ইনফরমেশন। এরপরে দেখো কেডি, কস্ট অফ ডিবেঞ্চার। ডিবেঞ্চারের ইনফরমেশন কোথায় আছে? এখানে কোথাও ডিবেঞ্চারের ইনফরমেশন আছে? 1, 2 নাই। এখন খেয়াল করো ডিবেঞ্চারের এখানে আমরা একটু যদি দেখে যাই, ওই পাশে পরবর্তী পেজে আছে ডিবেঞ্চারের ইনফরমেশন। একটা জিনিস খেয়াল করো, 15%, এটা কিসের মান বলো তো ডিবেঞ্চারের? আমি আগে থেকেই বলে রাখছি আমরা ওই পেজে যাওয়ার আগে, এটা হচ্ছে ইন্টারেস্ট রেট। ডিবেঞ্চারের সাথে যে রেটটা থাকে এটাকে আমরা ইন্টারেস্ট রেট বলি, আগেই বলেছিলাম। সো 15% হচ্ছে এখানে ইন্টারেস্ট রেট ডিবেঞ্চারের। 2500 টাকা পার ডিবেঞ্চার, 2500 টাকা ডিবেঞ্চার। এটা কিসের মান? দেখো প্রিফার্ড স্টকের সাথে যে ভ্যালুটা ছিল এটাকে আমরা ফেস ভ্যালু বলছিলাম না প্রিফার্ড স্টকের, ঠিক একইভাবে এটাও আমাদের ফেস ভ্যালু। কার ফেস ভ্যালু? এটা কার ফেস ভ্যালু? ডিবেঞ্চারের ফেস ভ্যালু। এখন আমরা ডিবেঞ্চারের ফর্মুলা কয়টা? 3টা। একটা হচ্ছে শুধু ট্যাক্স রেট থাকলে, একটা সেলস ভ্যালু থাকলে, আর একটা হচ্ছে নাম্বার অফ ইয়ার থাকলে। এখন দেখি কোনটা ব্যবহার করা যায়। আমরা পরবর্তী পেজে দেখি, এই যে 3 নাম্বার ইনফরমেশনে দেখো আমাদের ডিবেঞ্চারের ইনফরমেশন দেওয়া 3 নাম্বারে কি বলা আছে দেখো। তাহলে আমরা ওখান থেকে কিন্তু ফেস ভ্যালু পেয়ে গেছি, আর ইন্টারেস্ট রেটটা ফেস ভ্যালু পেলাম 2500 টাকা ওখানে, আর ইন্টারেস্ট রেট পেয়েছিলাম হচ্ছে কত পার্সেন্ট জন্য? ইন্টারেস্ট রেট পাইছি হচ্ছে 15%। ওকে, তাহলে এখন আমরা দেখি ম্যাচুরিটি পিরিয়ড অফ ডিবেঞ্চার 10 ইয়ার্স, নাম্বার অফ ইয়ার দেওয়া আছে। দেখো খুব সহজেই কিন্তু আমরা বুঝে যেতে পারছি, এন নাম্বার অফ ইয়ার কোন সূত্রে অ্যাপ্লাই হবে খুব সহজেই কিন্তু বুঝতেছি। এন এর মান দেয়া আছে এখানে। এরপরে আফটার 10 ইয়ার, 10 বছর পরে দ্য ডিবেঞ্চার ইজ রিডিমেবল। এই ডিবেঞ্চারটা কি হবে? 10 বছর পরে ডিবেঞ্চারটা রিডিমেবল হবে 12% প্রিমিয়ামে। তাহলে রিডিমেবল ভ্যালু হবে হচ্ছে 12% প্রিমিয়ামে। তাহলে রিডিমেবল ভ্যালু পাইলাম, বাট কারেন্টলি সেলস অ্যাট 5% ডিসকাউন্ট। দেখো সেলস ভ্যালু, সেলস হচ্ছে বর্তমানে 5% ডিসকাউন্ট, এটা হচ্ছে সেলস ভ্যালু। তাহলে দেখো রিডিমেবল হবে হচ্ছে প্রিমিয়ামে, 12% প্রিমিয়ামে, আর সেলস হচ্ছে 5% ডিসকাউন্টে। রিডিমেবল হবে অধিহারে বেশি মূল্যে, আর সেলস হবে হচ্ছে কম মূল্যে ডিসকাউন্টে। ফ্লোটেশন কস্ট 1.5%, ফ্লোটেশন কস্ট এফসি হচ্ছে 1.5%। কার উপরে? ফেস ভ্যালুর উপরে। দেখো এর আগের যে কেপি বের করেছিলাম ওখানে কিন্তু আমাকে সেলস ভ্যালুর উপরে কাটতে বলেছিল, তাই না? সেলস ভ্যালুর উপরে কিন্তু আমাদের ফ্লোটেশন কস্ট কাটতে বলছে, বাট এখানে কিন্তু ফেস ভ্যালুর উপরে কাটতে বলছে। আমি তোমাদের আগেই বলেছি কিছু বলা না থাকলে আমরা সেলস ভ্যালুর উপরে কাটবো, কোনো বইয়ে ফেস ভ্যালুর উপরেও কাটা আছে, তবে সেলস ভ্যালুর উপরে কাটাটা ভালো, স্ট্যান্ডার্ড। আর প্রশ্ন যদি বলে দেয় তাহলে তার উপরেই কাটবো, কোনো সমস্যা নেই। ওকে, এখন আমরা দেখলাম সবগুলো মান। এন এর মান 10, রিডিমেবল ভ্যালু 12% প্রিমিয়াম, সেলস ভ্যালু হচ্ছে 5% ডিসকাউন্ট, ফ্লোটেশন কস্ট 1.5%, আর ফেস ভ্যালু কত ছিল? ফেস ভ্যালু ছিল 2500, ইন্টারেস্ট রেট 15%। আমরা এবার দেখি, এই যে দেখো কেডি এর 3 নাম্বার ফর্মুলাটা ব্যবহার করা হয়েছে, বড় ফর্মুলাটা, 3 এর বড় ফর্মুলা। তাহলে কি আছে? ফেস ভ্যালু 2500, দেখো মাত্র দেখে আসলাম 2500 টাকা। ইন্টারেস্ট, এখানে ইন্টারেস্ট লাগবে কত পার্সেন্ট? 15%। কার উপরে? ফেস ভ্যালুর উপরে। তাহলে 2500 ইন্টু 15%, 375 টাকা হচ্ছে আমার ইন্টারেস্ট টাকা। ট্যাক্স রেট 40%, প্রশ্নে দেওয়া আছে ট্যাক্স রেট 40%। রিডিমেবল ভ্যালু, খেয়াল করো রিডিমেবল ভ্যালু সম্পর্কে কি বলা ছিল? রিডিমেবল ভ্যালু সম্পর্কে আমি আবারও দেখাই আসি। রিডিমেবল ভ্যালু সম্পর্কে বলা ছিল হচ্ছে রিডিমেবল 12% প্রিমিয়াম, এই যে রিডিমেবল অ্যাট 12% প্রিমিয়াম, সেলস অ্যাট 5% ডিসকাউন্ট। তার মানে রিডিমেবল ভ্যালু হবে হচ্ছে অধিহারে 12% অধিহারে, আর সেলস ভ্যালু হবে 5% ডিসকাউন্টে। তাহলে যে দেখো রিডিমেবল ভ্যালু হচ্ছে 2500 প্লাস 2500 ইন্টু 12%, তার মানে 2800 টাকা হচ্ছে রিডিমেবল ভ্যালু। আর সেলস ভ্যালু কত? সেলস ভ্যালু 2500 মাইনাস হয়েছে, কেন? ডিসকাউন্ট বলা আছে, ডিসকাউন্ট মানে কম। তাহলে 2500, এই যে ফেস ভ্যালু 2500 মাইনাস 2500 ইন্টু 5%, মানে 2375 টাকা হচ্ছে আমার সেলস ভ্যালু। ফ্লোটেশন কস্ট কত পার্সেন্ট? 1.5%। কার উপরে? ফেস ভ্যালুর উপরে। প্রশ্নে বলেই দেওয়া ছিল ফেস ভ্যালুর উপরে। তাহলে 2500 ইন্টু 1.5%, 37.5 টাকা হচ্ছে আমাদের ফ্লোটেশন কস্ট। ফাইনালি হচ্ছে নিট সেলস ভ্যালু। নিট সেলস ভ্যালু আমরা কিভাবে করব? নিট সেলস ভ্যালু হচ্ছে 2375 টাকা থেকে 37 টাকা 50 পয়সাকে বাদ দিব। আবারও বলছি,
নিট সেলস ভ্যালু কিভাবে করব, 2375 টাকা যে সেলস ভ্যালু, এই যে এখান থেকে ফ্লোটেশন কস্ট 37.5 বাদ দিলাম, পেয়ে গেলাম হচ্ছে 2337.5, এন এর মান 10 বছর, মান বসাইছি, ক্যালকুলেশন করে কত আসছে 10.56% হচ্ছে কেডি এর মান। হ্যাঁ, তো কেডি, তাহলে 4টা কস্ট হয়ে গেল না, 3টা হইলো, 3টা হইলো। তাহলে ফাইনালি হচ্ছে আমাদের কে আর। দেখো কে আর এর জন্য কিন্তু কোনো ইনফরমেশন নেই, প্রশ্নে আছে হচ্ছে ট্যাক্স রেট, শুধুমাত্র কর্পোরেট ট্যাক্স রেট। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করবা, এই যে কর্পোরেট ট্যাক্স রেট, এটা কিন্তু আমরা কেডিতে ব্যবহার করলাম। কর্পোরেট ট্যাক্স রেট বা শুধু ট্যাক্স রেট যদি বলা থাকে, সেটা হচ্ছে আমরা কেডিতে ব্যবহার করব। আর পার্সোনাল ট্যাক্স রেট কোথায় ব্যবহার করব? পার্সোনাল ট্যাক্স রেট কোথায় ব্যবহার করব? শুধুমাত্র কে আর এ, অর্থাৎ রিটেইন আর্নিংসের কস্টে আমরা শুধুমাত্র পার্সোনাল ট্যাক্স রেটটা ব্যবহার করব, অন্য কোথাও পার্সোনাল ট্যাক্স রেট লাগে না। তাহলে পার্সোনাল ট্যাক্স রেট আমার প্রশ্নে দেওয়া আছে, তাই না? তাহলে এখন আমরা কি করব? আমরা তাহলে কে আরটা বের করব। এখন কে আর এর জন্য দেখো আলাদা কোনো ইনফরমেশন নাই, আছে? কিন্তু আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম না যে কে আরটা কার সাথে রিলেটেড? রিটেইন আর্নিংস কার সাথে রিলেটেড? রিটেইন আর্নিংস হচ্ছে আমাদের কমন স্টকের সাথে রিলেটেড। তাহলে কমন স্টকের সাথে যেহেতু রিলেটেড, তাহলে কমন স্টকের ইনফরমেশন থেকে আমরা কমন স্টক থেকেই রিটেন আর্নিংসটা করব। এখন একটু খেয়াল করো, রিটেন আর্নিংসের সূত্র ছিল আমাদের 3টা, এই যে মনে আছে নিশ্চয়ই। রিটেন আর্নিংসের 3টা ফর্মুলা ছিল। 1 নাম্বার হচ্ছে গ্রোথ রেট না থাকলে, তারপরে গ্রোথ রেট থাকলে, আর 3 নাম্বার যে সূত্রটা অ্যাপ্লাই করেছিলাম আমরা, এটাই লেখা ছিল, দেখো 3 নাম্বার ফর্মুলা যেটা, সেখানে আমাদের লিখছিলাম যে প্রশ্নে সরাসরি কে এর মান দেওয়া থাকলে, অথবা এখানে আরেকটা কথা আমরা লিখতে পারি, সেটা হচ্ছে প্রশ্নে কে এর মান আগে বেরো করা থাকলে, তখন আমরা এই সূত্র ব্যবহার করতে পারবো। হ্যাঁ, প্রশ্ন যদি আগে কে এর মান আমরা বেরো করে ফেলেছি, এরকম যদি হয় যে আগে বেরো করছি, তাহলে সেখান থেকে আমরা নতুন করে আবার কে এর মান তো বের করার কোনো প্রয়োজন নেই, আমরা ওই ফর্মুলা থেকে কে এর মানের সাথে জাস্ট পার্সোনাল ট্যাক্স রেটটাকে গুণ করে দিলে, আমরা 1 মাইনাস পার্সোনাল ট্যাক্স রেট গুণ করে দিলে এই সূত্রটা পেয়ে যাব। এখন এই ফর্মুলাটা নিয়েও না ঝামেলা আছে, ঝামেলা বলতে বইয়ে একটু কনফ্লিকশন আছে, তোমরা এটা বই দেখলে কনফিউজড হবা। আমরা এক্সপেরিয়েন্স থেকে বলছি, আমি প্রায় 10 বছর ধরে কিন্তু 7-8 থেকে 10 বছর ধরে কিন্তু আমি ফাইন্যান্স ক্লাসটা নিচ্ছি। সো আমার ওই সময় যে সকল বই ছিল, বইয়ের সাথে এখনকার বইয়ে কিন্তু ম্যাথের অনেক ডিফারেন্স আসছে। সো আমি ওভারঅলি যেটা বলবো, এই যে সূত্রটা ব্যবহার নিয়ে অনেক কনফিউশন অনেক সময় তৈরি হয় যে ভাই উপরেরটা নাকি নিচেরটা। দেখো সেটা আমরা আজকে ক্লিয়ার করে দিব তোমাদেরকে, এই বিষয়টা নিয়ে আর কোনো কনফিউশন আশা করি থাকবে না। সো যেমন দেখো এখানে এই ম্যাথে আমাদের কে এর মান কি বের করেছি? হ্যাঁ, বের করেছি, কে এর মান বের করেছি এই যে। তাহলে আমাদের সূত্র অ্যাপ্লাই করার কথা কোনটা? সূত্র কোনটা অ্যাপ্লাই হওয়ার কথা? আমি যেটা মাত্র বলে আসলাম যে কে এর মান যদি প্রশ্নে দেয়া থাকে অথবা আগে থেকে যদি বের করি আমরা, যেমন এখানে বের করেছি, তাহলে এইখানে কে আর সমান সমান সূত্র কি হওয়া উচিত? কে ই ইন্টু 1 মাইনাস পার্সোনাল ট্যাক্স রেট ইন্টু 100, অর্থাৎ এই কে এর মানটা বসায় পার্সোনাল ট্যাক্স রেট দিয়ে দিলে আমার কে আর হয়ে যাবে। কিন্তু কিছু কিছু বইয়ে কিন্তু এই সূত্রটার ক্ষেত্রেও তোমার এই যে 1 নাম্বার বা 2 নাম্বার সূত্র অ্যাপ্লাই করেছে, কিছু কিছু বই এরকম আছে। সো এই জন্য আমরা বলি দুইভাবেই তুমি করতে পারবা, দুইভাবে কোনোভাবেই তোমার ম্যাথ ভুল হবে না, এটা গ্যারান্টি, কারণ 2 রকমই বই আছে। তবে হ্যাঁ, তুমি যেহেতু বইটাকে যদি মনে করো যে ভাইয়া বইটাকে ফলো করাটা, আমাদের বইয়ে কিন্তু ভুল থাকে প্রচুর, আমরা জানি এটা, অনেক ভুল থাকে বইয়ে, ক্যালকুলেশনে ভুল থাকে, রুলসে অনেক ভুল থাকে। সো আমরা যদি মনে করি যে হ্যাঁ ভাইয়া বইটাকে ফলো করব, হ্যাঁ করতে পারো, আমরা তো কখনো বলি না যে বইয়েরটা ভুল। আবার এটাও বলতে পারবে না তুমি যে আমি যেটা শেখাচ্ছি এটা ভুল, কারণ আমাদেরও তো রেফারেন্স আছে, 7-8 বছর ধরে আমরা পড়াচ্ছি, ক্লাস নিচ্ছি, আমরাও অনেক বইয়ের রেফারেন্স হিসেবে গ্রহণ করি, আমরাও যেটা করাই সেটারও রেফারেন্স আছে। এই জন্য বলি দুইভাবেই করা যায়। যেমন দেখো এখানে আমি দুইভাবেই দেখাইছি, এই যে দেখো কে আর সমান সমান, তাহলে আমি কি বলছিলাম, যদি আমার প্রশ্নে কে ই এর মান সরাসরি দেয়া থাকে, কে ই এর মান যদি সরাসরি দেয়া থাকে, তাহলে অথবা কে ই যদি আগে থেকেই বেরো করা থাকে, যেমন এই ম্যাথে আমরা আগে কিন্তু কে এর মান বেরো করেছিলাম 21%, তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো, অর্থাৎ কে আর সমান সমান কে ই, এই সূত্রটা আমরা এখানে
ব্যবহার করতে পারবো। আবার অল্টারনেটিভে তুমি বইয়ে এরকমও আছে, আমি এটা রেফারেন্সও দিতে পারবো চাইলে, এরকমও আছে যে এই সূত্রটা ব্যবহার করেছে, এরকমও আছে কে আর সমান সমান D1, যেহেতু গ্রোথ রেট আছে, কমন স্টকের মধ্যে গ্রোথ রেট আছে, এই সূত্রটাও ব্যবহার করা যাবে। তবে যেহেতু বইয়েরটা তোমরা স্বাভাবিকভাবে, এটা স্বাভাবিক যে যখন আমি একটা ম্যাথ করাই দিব, বইয়ে যখন তুমি দেখবা যে ভাইয়া অন্য সূত্র অ্যাপ্লাই করছে, যে ভাইয়া আপনি এটা করাই দিয়েছেন, আমি এটা করাই দিছি, তো আমি যে বইয়ে দেখলে যে ভাইয়া এইটা, তখন স্বাভাবিকভাবেই তোমার মনে প্রশ্ন আসবে তাহলে কি স্যার ভুল করালো? না, এতটুকু গ্যারান্টি দিয়ে বলছি যে না, এটা ভুল না, এভাবেও করা যাবে। তবে তুমি যেহেতু আমরা বইটাকে সাধারণত ফলো বেশি করি, মনে করি বইয়েরটাই রাইট, হ্যাঁ ঠিক আছে, অবশ্যই যেহেতু বইয়েরা ভালো, অনেক বড় বড় স্যাররা লেখেন, অবশ্যই তাহলে আমরা সেটাকেও ফলো করবো। এই জন্য আমি দুইটা অল্টারনেটিভ দিয়ে দিয়েছি, এবং আগে দিছি কোনটা দেখছো, আগে দিচ্ছি হচ্ছে বইয়ের নিয়মটা। তো বইয়ের নিয়মে আমরা দেখাচ্ছি, এটাও তো চাইলে তুমি করতে পারো। তো এটা যদি বইয়ের নিয়মে করি তাহলে দেখো, জাস্ট কে এর মানের সাথে, এই যে কে এর মানের সাথে 1 মাইনাস পার্সোনাল ট্যাক্স রেটটাকে গুণ করে দিব। তাহলে কেই হচ্ছে 21%, আমরা কেই বেরো করে আসছি না, কেই কিন্তু আমরা একটু আগে বেরো করে আসছি, এই যে কেই হচ্ছে প্রথমে বেরো করেছিলাম 21%, আর পার্সোনাল ট্যাক্স রেট হচ্ছে 25%। সো আমরা কে আর সমান সমান কেই ইন্টু 1 মাইনাস পার্সোনাল ট্যাক্স রেট প্লাস, এখানে প্লাস জি হবে না, তো সরি, এটা প্লাস জি হবে না, এটা ভুল হয়েছে এখানে, এটা বাদ, এটা বাদ, হ্যাঁ এটা বাদ, এটা বাদ যাবে। আমি এটা মুছে দিই, হ্যাঁ তাহলে নাহলে তোমরা কনফিউজ হয়ে যাবে, যে এটা বাদ। তাহলে কে আর ইন্টু কেই ইন্টু 1 মাইনাস পার্সোনাল ট্যাক্স রেট ইন্টু 100, 100টা কেন সূত্র ইসের জন্য, পার্সেন্টেজের জন্য। ওকে, তাহলে কত আসলো ক্যালকুলেশন করে, 0.21 হচ্ছে কে এর মান আগে বের করে আসছে, আর পার্সোনাল ট্যাক্স রেট 25% ইন্টু 100, তাহলে 15.25%। এটা হচ্ছে আমাদের 15.25 না 15.75 হবে, একটু দেখো তো, মেবি 15.75, এটা মেবি 15.75 ক্যালকুলেশন করলে হবে, 15.75% হচ্ছে আমাদের কে আর এর অ্যান্সার। আর অল্টারনেটিভ দিয়ে যদি তুমি এই সূত্র অ্যাপ্লাই করো তাহলেও তোমার করতে পারো, সেটা সূত্রটা কি হবে, D1 ইন্টু 1 মাইনাস পার্সোনাল ট্যাক্স রেট ডিভাইড বাই P0, এটা হচ্ছে সূত্র, প্লাস জি ইন্টু 100। D1 এর মান আমরা ওই যে ওখান থেকে নিব, কি প্রথমে যে কেই বেরো করেছিলাম ওখান থেকে D1 এর মান নিব, 1 মাইনাস পার্সোনাল ট্যাক্স থেকে নিব, P0 মানটা ওখান থেকে নিয়ে, এখানে অ্যান্সার কিন্তু একটু চেঞ্জ আসবে, তাই বলে বলা যাবে না যে এটা ভুল একদম, এটা কিন্তু বলা যাবে না, এটাও হতে পারে। তাহলে আমাদের এটা ধরেই করি, আমরা এটা ধরলাম, আমরা 15.45, 15.75 হচ্ছে আমাদের কে আর এর মান। সেভাবে করে যদি আমি যাই তাহলে আমাদের চারটা কস্ট আমাদের কিন্তু বের হইলো, চারটা কস্ট বের হয়েছে না, চারটা কস্ট আমাদের কিন্তু বের হয়ে গেল। এখন আমাদের করতে হবে কি, ডব্লিউএসিসি, ভালো করে খেয়াল করো, ডব্লিউএসিসিটা বের করবো। তাহলে আমি তোমাদেরকে ডব্লিউএসিসি সমান সমান কি বলেছিলাম, ডব্লিউএসিসি বা ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল সমান সমান বলেছিলাম যে কস্ট অফ ক্যাপিটাল এবং ওয়েট অফ ক্যাপিটাল, এইগুলোকে যদি আমি অ্যাডজাস্ট করি তাহলে আমরা কি পাবো, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বা ডব্লিউসিসি পাবো। তো আমরা কস্ট অফ ক্যাপিটাল কয়টা বের করছি, চারটা আমরা বের করলাম না, কেডি, কেপি, কেই এবং কে আর, চারটা কস্ট আমরা বের করলাম। এবার আমরা চারটা ওয়েট বের করতে হবে, অর্থাৎ চারটা ডব্লিউ আমাদেরকে বের করতে হবে। তো ডব্লু বের করবো কিভাবে, খুবই সহজ, ডব্লু বের করার জন্য এত সূত্রমূত্র কিছু ঝামেলা নেই। এই ডব্লু বের করার সিস্টেমটা আমরা একবারে, বা ডব্লিউসিসিটা আমরা একবারে একটা টেবিলে করবো, নাইলে তোমার এটা ম্যানুয়ালি করা যায়, কিন্তু ম্যানুয়ালি করলে দেখা যায় কি অনেক বেশি পরিমাণ তোমাকে ক্যালকুলেশনের মধ্য দিয়ে যেতে হয়, স্টুডেন্টরা ভুল করে অনেক, এই জন্য আমরা টেবিলে করেছি। দেখো টেবিলে প্রথমে আমরা ক্যালকুলেশন লিখে ডব্লিউএসিসি জন্য আমরা প্রথমে টেবিলে ক্যাপিটালগুলো লিখছি, কয়টা ক্যাপিটাল, চারটা ক্যাপিটাল, ওই যে প্রশ্ন থেকে আনছি, কিন্তু এই দুইটা ঘর আমরা প্রশ্ন থেকে আনছি, এই দুইটা ঘর আমরা প্রশ্ন থেকে আনছি। প্রশ্নে কোথায়, একদম ফার্স্ট পেজে যে প্রশ্নটা ছিল ওখান থেকে আমরা দুইটা, তোমরা একটু মেলাই নিবা, আমি আর যাচ্ছি না ওখানে। কমন স্টক, প্রিফার্ড স্টক 10 লাখ, ডিবেঞ্চার 15 লাখ, রিটেন আর্নিংস 5 লাখ, টোটাল হচ্ছে 50 লাখ। ওকে, আচ্ছা গেলাম। এখন দেখো আমরা একটু যদি বলি যে এই চারটা অ্যামাউন্টের 20 লাখ, 10 লাখ, 15 লাখ যে অ্যামাউন্টগুলো, এইটার কস্ট বের করার সময়, চারটা কস্ট বের করার সময় কি এটা এখন কাজে লেগেছে, লাগে নাই। এখন এটা লাগবে কখন, যখন আমরা ওয়েটটাকে বের করবো। তাহলে ওয়েট যদি আমাদের বের করতে হয়, দেখো সেটা হচ্ছে এই যে চারটা কস্ট লিখছি, ওয়েট বের করার সূত্রটা দেখো। তাহলে আমরা আবারও বলছি, আমাদের কিন্তু দুইটা জিনিস লাগবে, কস্ট, তো কস্ট আমরা আগেই বের করে আসলাম, আর এখন আমরা ওয়েট বের করতেছি। হ্যাঁ ওয়েট, তাহলে ওয়েট বের করার, এই যে ওয়েট,
ওয়েট বের করার একটা সূত্র আছে, খুবই সহজ একটা সূত্র, এটা আসলে খুবই মজা। সেটা হচ্ছে ওয়েট সমান সমান আমরা লিখতে পারি পার্সোনাল ক্যাপিটাল ডিভাইডেড বাই টোটাল ক্যাপিটাল। এটা হচ্ছে ওয়েট বের করার সূত্র। ওয়েট বের করার সূত্র হচ্ছে এটা, ভালো করে খেয়াল করো, খুবই সহজ। পার্সোনাল ক্যাপিটাল ডিভাইডেড বাই টোটাল ক্যাপিটাল। তার মানে কি, প্রথম লাইনে একটু যদি বলি, এই প্রথম লাইনে কার ওয়েট বের করবো? কমন স্টকের ওয়েট। তাহলে কমন স্টকের টাকা, পার্সোনাল কত টাকা? ক্যাপিটাল 20 লাখ টাকা। জাস্ট এই 20 লাখ টাকাকে দেখো ভাগ দিয়েছে কত টাকা? টোটাল ক্যাপিটাল দিয়ে। টোটাল ক্যাপিটাল 50 লাখ টাকা, মানে যোগ করলে 50 লাখ হয়। তাহলে 20 লাখ ভাগ 50 লাখ মানে 0.40 হচ্ছে আমাদের কমন স্টকের ডাব্লু। প্রিফার্ড স্টকের ডাব্লু বা ওয়েট কত হবে? এই যে পার্সোনাল ক্যাপিটাল 10 লাখ আর টোটাল ক্যাপিটাল 50 লাখ, ভাগ দিলে 0.20। 15 লাখ, এখানে পার্সোনাল ক্যাপিটালের 15 লাখ ভাগ 50 লাখ 0.30। 5 লাখ ভাগ 50 লাখ 0.10। এখানে শূন্য মানে কম হয়েছে একটা, না ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তো আমি কি বললাম? বললাম আমি যে আমাদের ডব্লিউ এবং সি কে কি করতে হবে? ডব্লিউ এবং সি কে, এটা হচ্ছে আমাদের ডব্লিউ, এটা হচ্ছে আমাদের ডব্লিউ, এটা, আর এটা হচ্ছে সি। সি কোথায় থেকে পাইলাম? প্রশ্ন আসতে পারে ভাইয়া কোথা থেকে পাইলাম? সি তো আমরা বের করে আসছি 4টা। তাহলে দেখো 4টা সি 21%, 16.31%, 10.56, 15.75। আচ্ছা, আবারও বলছি, কে আর কিন্তু আমরা বইয়ের নিয়মটা ফলো করছি, বইয়ের রুলসটা ফলো করছি। তুমি কিন্তু ওই রুলসে করলেও তোমার ম্যাথ হবে, গ্যারান্টি দিয়ে বলছি হবে ইনশাআল্লাহ, এতটুকু ভরসা রাখো। সো 15.75। এখন এখানে আরেকটা প্রশ্ন আছে যে ভাইয়া এখানে দশমিকে কনভার্ট করে কেন লিখি নাই এই কস্টগুলোকে? 0.21 এটা কেন লিখি নাই? কারণ হচ্ছে দশমিকে যদি তুমি কনভার্ট করো কোনো সমস্যা নেই, এটাকে 0.21 করে দিবা, এটাকে 0.1631 করে দিবা, প্রত্যেকটা করবা। লাস্টে যে তখন তোমাকে আবার এখানে 100 দিয়ে গুণ দিতে হবে, তাহলে 100 দিয়ে গুণ দিয়ে তোমাকে করতে হবে যদি দশমিকে কনভার্ট করে নাও। কিন্তু যদি দশমিকে কনভার্ট না করি আমরা, তাহলে দেখা যাচ্ছে আমাকে 100 দিয়ে গুণ দেওয়ার প্রয়োজন হবে না। তো এইভাবেই করা যেতে পারে। এখন তাহলে কস্ট, এটা হচ্ছে ডব্লু, এটা হচ্ছে কস্ট। জাস্ট আমাদের কাজ হচ্ছে ডব্লু ইন্টু সি, এই যে ডব্লু এবং সি কে গুণ করবো। তাহলে 0.40 ইন্টু 0.21, সরি 21, 8.4, 16.38 গুণ টু 0.2, এটা হচ্ছে 10.56 ইন্টু এটা 3.168, 0.10 ইন্টু 1575, 1.575। এইবারে এগুলোকে জাস্ট যোগ করে দিব, যোগ করলে আমরা ডব্লিউসিসি পেয়ে যাব। আবারও বলছি, এই যে মানগুলো অর্থাৎ 4টা যে ডব্লু ইন্টু সি, ডব্লু ইন্টু সি কয়টা বের হয়েছে? 1টা 2টা 3টা 4টা, এই 4টাকে জাস্ট যোগ করে দিলে আমার যেটা আসবে, এটা অবশ্যই পার্সেন্টেজে লিখবা, 16.41%, এটাই হচ্ছে আমাদের ডব্লিউসিসি। দিস ইজ দ্য অ্যান্সার অফ নাম্বার 10, প্রবলেম নাম্বার 10-এর অ্যান্সার হচ্ছে এটা। আশা করি সবাই বুঝেছো। আমি একটা ছোট্ট কথা বলে রাখি, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় কেডি বা কেপি বেরো করার জন্য আমাদের যে ফর্মুলা ব্যবহার করা প্রয়োজন, ওই ফর্মুলাটা আমরা ব্যবহার করতে পারি না। কেন? কারণ দেখা যাচ্ছে আমাদের ফর্মুলার জন্য যে মানগুলো লাগবে, সেলস ভ্যালু বা অন্যান্য যে সকল মান, নাম্বার অফ ইয়ার, কোনো কিছুই প্রশ্ন নাই, ট্যাক্স রেট কিছুই প্রশ্ন নাই, তখন কেডি বা কেপি কোনটা হবে? তখন মনে রাখবা যে আমাদের যে ইন্টারেস্ট রেট যেটা দেওয়া থাকে ডিবেঞ্চারের, বা প্রিফার্ড স্টকের যে ডিভিডেন্ড রেটটা দেওয়া থাকে, ওটাই হবে আমার কস্ট, মানে কেডি এবং কেপি। তার মানে সূত্র যদি তুমি অ্যাপ্লাই করতে না পারো, সূত্র অ্যাপ্লাই করার মতো প্রয়োজনীয় ইনগ্রিডিয়েন্ট যদি তুমি প্রশ্নে না পাও, তাহলে ডিবেঞ্চারের ইন্টারেস্ট রেট হবে কেডি এবং প্রিফার্ড স্টকের ডিভিডেন্ড রেট হবে হচ্ছে কেপি এর মান। ওকে, সো এইসব বিষয় নিয়ে আমরা আসলে, এগুলো আসলে বেসিক ক্লাসের বিষয় না, এগুলো আরও অ্যাডভান্স লেভেলের ম্যাথ এবং অ্যাডভান্স লেভেলের টপিক্স। আমাদের সামনে অনেক অ্যাডভান্স লেভেলের ম্যাথ আছে। আমি আবারও বলছি, রিপিট করছি, এই চ্যাপ্টারে অলমোস্ট 30+ ম্যাথ যেটা আমাদের শিটে আছে। সো এই ম্যাথগুলো সম্পূর্ণ ক্লাসগুলো তোমাদের যদি তোমরা চাও, যদি তোমরা আমাদের ফুল কোর্সটা পেতে চাও, অবশ্যই আবারও বলছি, বিবিএ ভিশনের যে হটলাইন নাম্বার আছে পেজে, যেখানে তুমি ভিডিওটা দেখতে পাচ্ছ ওখানেও তুমি পাবা, নাম্বারটা ফোন করবা, ইনশাআল্লাহ আমরা খুব ভালো একটা প্রিপারেশান নিয়ে পরীক্ষা দিব আশা করছি। এবং এই প্রিপারেশানে ইনশাআল্লাহ তোমার A+, ইনশাআল্লাহ ফাইন্যান্সে একটা A+ মার্কস নিয়ে তুমি আসতে পারবা। ওকে, তো আমরা কস্ট অফ ক্যাপিটাল চ্যাপ্টারটা শেষ করছি। ফাইন্যান্সের নতুন আরও অনেকগুলো চ্যাপ্টার আমরা ইনশাআল্লাহ ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমরা আরও করব। সো সেই ক্লাসগুলোর অপেক্ষায় রাখছি তোমাদেরকে। খুব দ্রুতই আবার কোনো একটা নতুন চ্যাপ্টার, ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে আবার আসবো তোমাদের সাথে। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।